ইংল্যান্ডের রেকর্ড ভালো। ইংল্যান্ড ৬২তে আর্জেন্টিনাকে হারিয়েছে, ৬৬তে যেবার চ্যাম্পিয়ন হয় সেবার আর্জেন্টিনাকে হারিয়েছে। তো ব্রাজিল যখন বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেল তখন আমরা বললাম যে অর্ধেক বিশ্বকাপ শেষ। ১৯৯২ সালে যখন র্যাঙ্কিং প্রথা চালু হয় এরপর থেকে এই প্রথম র্যাঙ্কিংয়ের সেরা ৪টা দল বিশ্বকাপের সেমিফাইনাল খেলছে। আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচটায় প্রচুর গোল হতে পারে। এই বিশ্বকাপ কি কোনো অঘটনের জন্ম দিয়েছে আপনার চোখে? মেসি রোনালদোর প্রভাবটা সহজে আসলে পূরণ হওয়ার নয়। মেসি রোনালদো ওই ক্যাটাগরির ফুটবলার যে তাদের রিপ্লেসমেন্ট হয় না। ইউরোপ ভার্সেস লাতিন নাকি অল ইউরোপিয়ান ফাইনাল? বিশ্বকাপ প্রায় শেষের দিকে, তবে বলা যায় বিশ্বকাপ এখনো শেষই হয়নি, কারণ এখনো আমরা পাইনি কোনো চ্যাম্পিয়ন দল। বিশ্বকাপে এখনো 4টা ম্যাচ বাকি, 2টা সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী এবং ফাইনাল। বিশ্বকাপে একটা র্যাপ আপ করতে চাই আর একটা প্রশ্ন রাখতে চাই যে কাকে দেখছি ফাইনালে। এই প্রশ্নটা যাকে করব তিনি আমাদের সাথেই আছেন, নাবিল কায়সার, ক্রীড়া বিশ্লেষক ও সাংবাদিক। থ্যাংক ইউ। কেমন আছেন ভাই? যথেষ্ট ভালো। যে কথাটা আপনি বলছিলেন যে বিশ্বকাপের প্রায় শেষ আবার পুরোটাই বাকি, এর কারণ হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাচগুলোই বাকি। এখনও 4টা দল বিশ্বকাপে টিকে আছে এবং এই 4টা দল র্যাঙ্কিংয়ের সেরা 4টা দল। 1992 সালে যখন র্যাঙ্কিং প্রথা চালু হয় এরপর থেকে এই প্রথম র্যাঙ্কিংয়ের সেরা 4টা দল বিশ্বকাপের সেমিফাইনাল খেলছে। হাইপটা বেশি এবং ইন্টারেস্টটাও মনে হচ্ছে মানুষের মনে বেশি, কারণ এখনও আপনি প্রেডিক্ট করতে পারছেন না যে কে আসলে এগিয়ে আছে। যখন সেরা 4টা দল টিকে থাকবে তখন প্রেডিক্ট করাটা ডিফিকাল্ট। প্রেডিকশন একটু পরে আসি, কিন্তু একটু যদি র্যাপ আপটাও করি, প্রায় 100টার উপরে ম্যাচ হয়ে গেছে। এই বিশ্বকাপ কি কোনো অঘটনের জন্ম দিয়েছে আপনার চোখে? বা ব্রাজিল নাই, জার্মানি নাই, ইতালি তো ওয়ার্ল্ড কাপেই আসতে পারলো না। আমার কাছে পার্সোনালি মনে হয় প্যারাগুয়ের কাছে জার্মানির হারটা একটা বড় অঘটন ছিল, কারণ জার্মানরা এবার টুর্নামেন্টের শুরুতে যেভাবে পারফর্ম করেছে, শেষ ম্যাচটা গ্রুপ পর্বের যদিও তারা হেরেছে 18 বা 22-এর পর, এই প্রথম তারা গ্রুপ পর্ব পেরিয়েছে। প্যারাগুয়ের এগেনস্টে তাদের জেতা উচিত ছিল, বিকজ যে ধরনের দল তাদের এবং প্যারাগুয়ে যে ধরনের ফর্মে ছিল বা যে ধরনের ফুটবল ছিল, ওই ম্যাচটাকে আপনি অঘটনের কাতারে রাখতে পারেন। ব্রাজিল নরওয়ে ম্যাচে ব্রাজিল এগিয়ে থাকলেও নরওয়েকে আপনি ছোট করে দেখতে পারেন, এবং নরওয়ে যে ধরনের ফুটবল খেলছে এখন পর্যন্ত খেলেছে, ওটাকেও আপনি খুব বেশি অঘটনের কাতারে ফেলতে পারবেন না। তবে দিন শেষে এভরিওয়ান এক্সপেক্টস ব্রাজিল এবং জার্মানি টু বি ইন দ্য মিক্স, এবং তারা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল খেলবে, এটাই সবাই এক্সপেক্ট করে। তবে র্যাঙ্কিং কিন্তু তারা সেরা 4-এর মধ্যে ছিল না। র্যাঙ্কিংয়ে যে 4টা দল সেরা ছিল তারাই আসলে সেমিফাইনালে এসেছে। তো খুব বড় অঘটনের কথা আপনি এখানে বলতে পারবেন না। হ্যাঁ, কেপ ভার্দে যেভাবে লড়াই করেছে দ্যাট ওয়াজ এক্সেপশনাল। কেপ ভার্দে এই টুর্নামেন্টে নতুনদের মধ্যে সবচেয়ে বেশি চমক দেখিয়েছে। আবার মরক্কো গেল বিশ্বকাপের পারফরমেন্সটা এই বছরও ধরে রেখেছে, এবারও ধরে রেখেছে। তাদেরকে ক্রেডিট দিতে হবে যে টুর্নামেন্টটাকে জমজমাট তারা করেছে। আমরা আসলে মোটা দাগে কোনো অঘটন তাহলে ওভাবে খুঁজে পাচ্ছি না। দেখুন, এবারে টুর্নামেন্টে 48টা দল অংশগ্রহণ করেছে, তার মধ্যে 12টা গ্রুপ ছিল। 12টা গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ রানার্স আপ 24টা দল রাউন্ড অফ 32-তে এসেছে। আবার 12টা গ্রুপের সেরা তৃতীয় স্থানে থাকা 8টা দলও পরের পর্বে এসছে। তো ওখানে তো আপনি অঘটনের কিছু বলতে পারেন। 48 দল থেকে যখন 32টা দলই নকআউটে খেলবে, বাদ পড়েছে মাত্র 16টা দল, সেক্ষেত্রে খুব বেশি অঘটন হয়েছে এটা আপনি বলতে পারবেন না। হ্যাঁ, প্রথম পর্বে হয়তো আপনি এক্সপেক্ট করেছিলেন যে তুরস্ক, উরুগুয়ে তারা পরের পর্বে যাবে, রাউন্ড অফ 32-তে যাবে, তাদের বিদায়টা হয়তো ওই জায়গায় অঘটন বলতে পারেন। তবে তাদেরকে তো আর আপনি চ্যাম্পিয়নের কাতারে দেখেননি, বা তাদেরকে তো আর আপনি টপ ফেভারিটের কাতারে রাখেননি, তো সেগুলোকে আসলে বড় অঘটন তো বলা যায় না। একটু মানে সেমিফাইনালের বাইরে গিয়ে একটা প্রশ্ন করতে চাই। যেমন আমরা গত 2টা বিশ্বকাপে মরক্কোর একটা ধারাবাহিক পারফরমেন্স দেখছি, আবার বেলজিয়ামও লাস্ট 2টা বিশ্বকাপে খুব ভালো পারফর্ম করেছে। হয়তো এই বছরটা ওভাবে না আসলেও কিন্তু তার কোয়ার্টার খেললো। অন্যদিকে বসনিয়ার মতো দল একটা চমক দেখালো, বা অন্যান্য আরো যারা আছে। এই জায়গাতে 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে আমরা বিশ্বকাপেই দেখছি না গত কয়েকটা আসরে। মানে ফুটবলের গিয়ার, ফুটবলের শক্তি, এটা কি আসলে শিফট হচ্ছে? মানে ইতালির মতো একটা দল 4বারের চ্যাম্পিয়ন, ওদেরকে বিশ্বকাপে না দেখা, এটাও কি একটা ফুটবলেরই অঘটন কিনা? অবশ্যই ফুটবলের অঘটন। 18তে আপনি খেলেননি, 22-এ খেলেননি, 26-এও খেলছেন, আবার মাঝখানে আপনি ইউরো জিতেছেন। জি, দ্যাট ওয়াজ কোয়াইট এক্সেপশনাল। আপনি যখন ইউরো জিতবেন, আপনি ইউরোপ সেরা দল, কিন্তু আপনি বিশ্বকাপ খেলছেন না। তো ইতালি আমার কাছে মনে হয় যে তাদের যে ঘরোয়া ফুটবলে ধাক্কাটা তারা খেয়েছিল, যে ধরনের কথাবার্তা সমালোচনা শুরু হয়েছিল যে ম্যাচ ফিক্সিং বা পাঠানো, ওগুলো নিয়ে সেই সময় যেই
ব্যাকফুটে তারা গিয়েছে, সেখান থেকে আসলে ওভারকাম করতে পারেনি। এবারও যদি আপনি দেখেন সম্ভবত বসনিয়ার সাথে তারা বাছাই পর্বে হেরে বাদ পড়েছে। তাদের গ্রুপে নরওয়ে ছিল, সম্ভবত নরওয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এবং গ্রুপ রানার্স আপ হয় ইটালি বাছাই পর্বে খেলে এবং বাছাই পর্বে শেষ ম্যাচটাতে যদি তারা জিততে পারতো সেক্ষেত্রে তারা কিন্তু বিশ্বকাপে থাকতো এবং ওই ম্যাচটাতে তারা ফার্স্ট হাফেই একটা রেড কার্ড দেখে, বাস্তনি রেড কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ায় 10 জনের দলটা আর আসলে পেরে ওঠেনি। ইতালি আনলাকি, কারণ ইতালি যদি ওই ম্যাচটা 11 জন নিয়ে খেলার সুযোগ পেতো আমার কাছে মনে হয় ইতালি এখন বিশ্বকাপে থাকতো। এবং এই ইতালি যে কয়েকটা আসরে নেই ওয়ার্ল্ড কাপের আসরে, তারা কি আসলে শিরোপা প্রত্যাশী হয়ে কি আসতে পারতো? না, ইট উইল বি ডিফিকাল্ট। আপনি 3বার বিশ্বকাপ খেলেননি এবং আপনি ফিরে এসেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাবেন বা ওই ধরনের ট্যাগ পাবেন ফেভারিটের, সেটা আমার কাছে মনে হয় না। ইতালি এখন আসলে চেষ্টা করবে আগে বিশ্বকাপে নাম লেখাতে। ইউরোপ থেকে কাজটা কঠিন। আমরা জানি ইউরোপের প্রতিটা গ্রুপ থেকে মাত্র একটা দল, গ্রুপ চ্যাম্পিয়ন দল, সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পায়। আর গ্রুপ রানার্স আপদেরকে বাছাই পর্বের একটা কঠিন সমীকরণ পেরিয়ে আসতে হয়। তো দেখা যায় যে গ্রুপ পর্বে যদি আপনি গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারেন, আপনার কাছাকাছি যে প্রতিপক্ষটা আছে তাদের কাছে যদি আপনি একটা ম্যাচও হেরে যান, তখন আপনার জন্য কাজটা কঠিন। তো সে কারণেই আসলে মনে হচ্ছে যে ইতালির জন্য ফেরাটা আসলে সবচেয়ে বড় বিষয়। এখন এক একটা মহাদেশের বাছাই পর্ব এক এক রকম। লাতিনে যেরকম 10টা দল আছে, 10টা দল সবার সাথে ম্যাচ খেলে, সেক্ষেত্রে একটা দুটা ম্যাচে পা হরকালে খুব বেশি কিছু যায় আসে না। আপনি 6টা দল যেহেতু কোয়ালিফাই করে, আপনার বাদ পড়ার সম্ভাবনা কম। ইউরোপের কোয়ালিফিকেশনটা কিন্তু একটু ডিফিকাল্ট, সে কারণে ইতালি আগে চাইবে আসলে ফেরত আসতে। নাবিল ভাই, আমরা সর্বশেষ নতুন চ্যাম্পিয়ন পেয়েছি 2010 সালে স্পেন। সেই স্পেনে এবার কিন্তু সেমিফাইনালে আছে বা ফাইনালে যাওয়ার দৌড়ে আছে, হয়তো শিরোপাও পেতে পারে। আবার এবার যেহেতু আপনি যেটা শুরুটা করেছিলেন যে র্যাঙ্কিংয়ের টপ 4টা দলই এবার সেমিফাইনাল খেলছে, সবাই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বা আর্জেন্টিনা তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, কিন্তু অন্যান্য দলগুলো মরক্কো বা নরওয়ে বা অন্যান্য আরো যারা আছেন তাদের মধ্যে কি আসলে বিশ্বকাপ জেতার একটা অ্যাপ্রোচ কি আপনি দেখেছেন কিনা, বা নতুন চ্যাম্পিয়ন কি আমরা আসলে এইবার পেতে পারতাম? না, দিন শেষে বিশ্বকাপ ফুটবলের নতুন চ্যাম্পিয়ন খুব একটা দেখা যায় না। আপনি দেখেন 98-তে ফ্রান্স যখন জিতেছে তাদের মাঠে খেলা হয়েছিল এবং তারা ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। জিনেদিন জিদানের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ছিল। এরপর নতুন চ্যাম্পিয়ন আমরা পেলাম 2010-এ। 2010 সালে স্পেন কখনো বিশ্বকাপ না জেতার পরও তাদেরকে ফেভারিটের তকমা দেওয়া হয়েছিল, কারণ যে ধরনের ফুটবলার তাদের একাদশে ছিল বা স্কোয়াডে ছিল, বার্সেলোনার একটা ডমিনেশন ছিল। বার্সেলোনা তখন ইউরোপে ডমিনেট করছিল। রিয়াল মাদ্রিদ বার্সেলোনার একটা কম্বাইন 11 ছিল, যেখানে বার্সেলোনারই অধিকাংশ খেলোয়াড় ছিল এবং তাদের গায়ে ফেভারিটের তকমা ছিল। এখন নরওয়ের গায়ে তো এবারে বিশ্বকাপের আগে ফেভারিটের তকমা ছিল না। এমনকি হালান্ড নিজেও জানেন যে তারা যে গ্রুপ পর্ব পেরিয়েছে, তিনি যে 7 গোল করেছেন, তিনি নিজেই বলেছেন এভরিথিং ইজ আনরিয়াল। তার বিশ্বাসই হচ্ছে না যে নরওয়ে জার্সিতে তিনি এই কাজগুলো করেছেন। বা মরক্কোর কথা যদি আপনি বলেন, মরক্কো আগের বিশ্বকাপে যেই ঘটনাগুলো ঘটিয়েছে সেটার ধারাবাহিকতা ধরে রাখতে এসেছিল এবং সেটা তারা এবারও করতে সক্ষম হয়েছে। আমার কাছে মনে হয় মরক্কোকে নিয়ে বাসটা বেশি তৈরি হয়ে গেছে এবং মরক্কো একটু প্রমাণের চেষ্টা করছিল যে না, তারা হয়তো বিশ্বকাপ জয়েরও দাবিদার, এবং সেটা প্রমাণ করতে গিয়ে আউটসাইড নয়েজটা তাদের খেলায় আসলে প্রভাব রেখেছে। আবার সাইবারির ইনজুরিটা তাদেরকে অনেকখানি ব্যাকফুটে ঠেলে দিয়েছে। ধরুন মরক্কো নরওয়ের মতো দলগুলোতে আসলে খুব বেশি বেঞ্চের শক্তি থাকে না। এই যে সাইবারি ইনজুরিতে পড়ে গেছেন, সাইবারি রিপ্লেসমেন্ট তাদের দলে ছিল না। হালান্ড গেল ম্যাচটাতে পারফর্ম করতে পারছিলেন না, হালান্ডের রিপ্লেসমেন্ট কি নরওয়ে দলটাতে ছিল? না, ছিল না। এখন আপনি আর্জেন্টিনার কথা বলুন, আলভারেজ পারফর্ম না করলে দে হ্যাভ লাউতারো। আপনি ফ্রান্সের কথা বলুন, বারকোলা না পারফর্ম করলে ডুয়ে আছে, বা এমবাপে যদি পারফর্ম করতে না পারেন সেই জায়গায় মাতেতে আছেন, থুরাম আছেন। তো বড় দলগুলোর সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে বড় দলগুলোতে যথেষ্ট ব্যাকআপ ফুটবলার থাকে। আর নতুন চ্যাম্পিয়ন হতে হলে এখনকার সিচুয়েশনে এসে কাজটা কঠিন, কারণ নতুন কোনো উঠতি পরাশক্তি তো আমরা আসলে খুঁজে পাচ্ছি না। আবার আরেকটু যদি অন্যদিকে যাই, যে এই বিশ্বকাপটায় যেমন হয়তো রোনালদোর শেষ বিশ্বকাপ হয়ে গেল, নেইমারেরও শেষ বিশ্বকাপ, মদ্রিচ আর খেলবেন না হয়তো, মেসি ধারণা করা হচ্ছে মেসির শেষ বিশ্বকাপ। সো আমরা অনেকগুলো স্টার হারালাম এই বিশ্বকাপে, কিন্তু নতুন স্টারও কি আমরা পেয়েছি? অবশ্যই হালান্ড, এমবাপে, ডেম্বেলে, বারকোলা, দে হ্যাভ প্রুভেন দেয়ার ওয়ার্থ। ইয়ামালের কথা যদি বলেন, বায়ানার কথা যদি বলেন, আপনি ইংল্যান্ডের দিকে যদি তাকান, বেলিংহাম 6টা গোল করেছেন অ্যাজ আ মিডফিল্ডার, কেইন হয়তো আরও একটা বিশ্বকাপ খেলবেন, গর্ডন, সাকা, নতুন তারকা উঠে আসছে। মেসি রোনালদোর প্রভাবটা সহজে আসলে পূরণ হওয়ার নয়। মেসি রোনালদো ওই ক্যাটাগরির ফুটবলার যে তাদের রিপ্লেসমেন্ট হয় না। তারপরেও এমবাপে, হালান্ডরা দেখাচ্ছেন
অলিজে ডেম্বেলেরা দেখাচ্ছেন দে আর রেডি টু টেক দ্য ফুটবল নেক্সট স্টেপ। তো আমার কাছে মনে হয় যে মেসি রোনালদোর অভাব ইতিমধ্যেই ক্লাব ফুটবলে পূরণ হয়ে গেছে। ইন্টারন্যাশনাল ফুটবলে হয়তো খুব বেশি দিন আসলে ওই অভাবটা থাকবে না। মেসি রোনালদো বলেই আমরা এই কথা বলছি, কারণ ফুটবলে যখন রোনালদো চলে গেছেন অবসরে বা বাতিস্তুতা অবসরে গেছেন, তাদের জায়গা তো কেউ না কেউ নিয়েছেন। তো কেউ না কেউ ওই জায়গাটা আসলে নেবেনি। ফুটবল বহমান গতিতে চলে এবং ফুটবল তার গতিতেই চলবে। বাংলাদেশে আমরা সবসময় বলি যে হয়তো ব্রাজিল যখন বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেল তখন আমরা বললাম যে অর্ধেক বিশ্বকাপ শেষ বাংলাদেশের। এখনো অর্ধেকটা বিশ্বকাপ হয়তো জেগে আছে। না, এখানে একটা জিনিসই আমি দ্বিমত পোষণ করি। আমরা বলি যে ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ হয়ে গেলে বা আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বাদ হয়ে গেলে অর্ধেক বিশ্বকাপ শেষ। আসলে আমি সেটার পক্ষে মত দিতে পারি না। এই বিশ্বকাপের শুরু তো আমি যদি আপনাকে বুঝিয়ে বলি, যখন ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ পড়ে যায় ব্রাজিল ফ্যানদের মন খারাপ হয়, কিন্তু তারা কি ফুটবল দেখাটা ছেড়ে দেন না? তারা আর্জেন্টিনার ম্যাচ ঠিকই দেখেন যাতে আর্জেন্টিনা হেরে যায়। তার মানে তারা তখনও ম্যাচগুলো দেখছেন, বিশ্বকাপ দেখছেন। আবার আর্জেন্টিনা যখন হেরে যায় তখন আর্জেন্টিনার ফ্যানরা ব্রাজিলের ম্যাচ দেখেন এবং ব্রাজিলের পরাজয় কামনা করেন। তো তারাও তখনও বিশ্বকাপে আছেন। আনটিল এন্ড আনলেস ব্রাজিল আর্জেন্টিনা দুদলই বাদ পড়ছে ততদিন না পর্যন্ত আসলে বিশ্বকাপ বাংলাদেশে শেষ হয় না। এবং 2006 সালে সম্ভবত যখন আমরা দেখেছি যে ব্রাজিল আর্জেন্টিনা দুদলের কেউই ফাইনালে ওঠেনি বা 10-এ কেউই ফাইনালে ওঠেনি, তখন ওই অভাবটা আমরা ফিল করেছি। 14-তে আর্জেন্টিনা ফাইনাল খেলেছে, 22-এ ফাইনাল খেলেছে। তো এখন এই জিনিসটা হরহামেশা হবে। একটা সময় দেখা গেছে একবার বিশ্বকাপ ইউরোপ জিতলে, একবার লাতিন জিতেছে, কারণ ব্রাজিল আর্জেন্টিনা ওই ধরনের ফোর্স ছিল। এখন কিন্তু আর শুধুমাত্র ব্রাজিল আর্জেন্টিনার উপর আপনি নির্ভর করতে পারবেন না, কারণ ইউরোপে পরাশক্তির সংখ্যা বেড়েছে। আগে একটা সময় ইতালি বা জার্মানির যেই পাওয়ার ছিল ফ্রান্স বা স্পেনের সেটা ছিল না। এখন ইতালি পিছিয়ে গেছে কিন্তু ফ্রান্স স্পেনরা উঠে এসছে, বা পর্তুগাল উঠে এসছে, বেলজিয়াম উঠে এসছে। তো ইউরোপে পরাশক্তির সংখ্যা যদি 7-8 হয় আর লাতিনে যদি পরাশক্তির সংখ্যা 2 হয়, তখন আপনি এক্সপেক্ট করতে পারেন যে প্রতিবার আপনি লাতিনের কাউকে না কাউকে ফাইনালে দেখবেনই না। কিন্তু ধরেন বিশ্বকাপ শেষ হতো, ব্রাজিল সাপোর্টার যারা তারা কিছুটা খোঁজেন যে এই বিশ্বকাপ থেকে আমরা কি পেলাম। ব্রাজিল কি আসলে এই বিশ্বকাপ থেকে কিছু পেল? এই বিশ্বকাপ থেকে আসলে ব্রাজিল খুব বেশি কিছু পায়নি। ইটস বিকজ আনচেলত্তি মাত্রই দায়িত্ব নিয়েছেন এবং আমরা জানি যে ক্লাব ফুটবল থেকে তিনি যখন ব্রাজিলের দায়িত্ব নেন তাকে এই কারণে দায়িত্ব দেওয়া হয়েছে যে তিনি ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবেন। ব্রাজিলের জন্য বিশ্বকাপ রানার্স আপ হওয়াটাও আসলে ব্যর্থতারই সামিল। তো আনচেলত্তি ডে বাই ডে যে দলটা ইমপ্রুভ করছে সেই প্রমাণটা এই বিশ্বকাপে দেখিয়েছেন। এবং আনচেলত্তি জানেন একটা দলকে কিভাবে গুছিয়ে নিতে হয়, প্রিপারেশনটা কিভাবে নিতে হয়। তিনি যখন 4 বছর সময় পাবেন তখন 30-এ একটা নতুন ব্রাজিলকে আপনি দেখবেন, দ্যাটস ফর শিওর। এবং নেইমার চলে গেলেও ভিনিসিয়াস বা রায়ান বা ব্রুনোরা ওই অ্যাবিলিটিটা দেখিয়েছেন যে এখান থেকেও ব্রাজিল দল ঘুরে দাঁড়াতে পারে, কারণ ব্রাজিলে পাইপলাইনে কখনো আসলে ঘাটতি দেখা দেয় না। মাঝখানে একটা গত 2 দিন যাবতই একটা ভিডিও দেখছিলাম যে 8 বছর বা 9 বছরের একটা ছেলে, বাসিল সম্ভবত নাম, ঘুরে বেড়াচ্ছে। হয়তো ব্রাজিল সমর্থকরা এটা ছড়াচ্ছেন যে না একটা অনুপ্রেরণা আছে সামনের দিনের জন্য, যেহেতু নেইমার নাই। আমার মনে হচ্ছে আর কি। একটু সেমিফাইনালে ঢুকি, প্রশ্নটা একটু দূরে নিয়ে যাই। আপনি আসলে ফাইনালে কাকে দেখেন? ইউরোপ ভার্সেস লাতিন নাকি অল ইউরোপিয়ান ফাইনাল? দেখুন, একবারে যদি বলতে হয় আমি এক্সপেক্ট করবো ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা ফাইনাল হোক। এবং আপনি যদি ডিপে ঢোকেন, ফ্রান্স এবং স্পেনের ম্যাচটা খুব কম্পিটিটিভ হবে। আমার কাছে মনে হয় সেই ম্যাচটা ট্যাকটিক্যাল ব্যাটেলে পরিণত হতে পারে। সেই ম্যাচে খুব বেশি গোল হয়তো আপনি দেখবেন না। অন্যদিকে ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচে আমার কাছে মনে হয় গোলের সংখ্যাটা বাড়বে এবং দ্যাট উইল বি আ ওপেন গেম। এবং আমার কাছে মনে হয় যে ফ্রান্স স্পেন ম্যাচটা ফ্রান্স জিতবে, কারণ ফ্রান্স দলটায় সুপারস্টারের সংখ্যা বেশি, ফ্রান্স দলটা ম্যাচ উইনারের সংখ্যা বেশি। তো এভাবেও কি দেখা যায় কিনা যে স্পেন, আপনি এর আগেও আমাদের একটা শোতে বললেন যে স্পেন এই ওয়ার্ল্ড কাপে গোল খেয়েছে মাত্র একটা, কিন্তু তারা কি আসলে ফ্রান্সের মতো দলের মুখোমুখি কি হয়েছে? এত গতি যে দলটার, এমবাপ্পের মতো প্লেয়ার যে দলে আছেন। আমি কিন্তু এর আগেও বলেছি যে ফ্রান্সকে কেউ হারাতে পারলে সেটা স্পেন মনে হচ্ছে। ইটস বিকজ স্পেন পজিশনিং ফুটবল খেলে এবং বল পজিশন ধরে রাখে। ফ্রান্স স্পেন যে ফুটবলটা খেলে সেই ধরনের দলের সাথে এখনো পর্যন্ত মুখোমুখি হয়নি। ফ্রান্স অ্যাটাকিং ফুটবল খেলে, ফ্রান্স ডমিনেট করতে পছন্দ করে। ফ্রান্সকে ওই কাজটা করতে কেউ যদি বাধা দিতে পারে সেটা স্পেন, কারণ স্পেন 2010 সালের পর থেকে তাদের খেলার ধারাটা ওই দিন শেষে বল পজিশনিং ফুটবল এবং পাসিং ফুটবল।
তো স্পেন যদি ফ্রান্সকে খুব বেশি বল না দেয় তখন ফ্রান্সের ফ্রাস্ট্রেটেড হওয়ার সম্ভাবনা আছে এবং ফ্রান্সের ভুল করার সম্ভাবনা আছে। তো এদিক থেকে ইংল্যান্ড আর্জেন্টিনা যেই ফাইনালে উঠুক তাদের পক্ষে ফ্রান্সকে হারানোটার চেয়ে আমার কাছে মনে হয় স্পেনের জন্য সুযোগটা বেশি, এবং স্পেন সেটা করে দেখিয়েছে। নেশনস লিগের ফাইনালে ফ্রান্সকে হারিয়েছে, ইউরোর ফাইনালে ফ্রান্সকে হারিয়েছে। তো আমার কাছে মনে হয় যে স্পেনের সেই ক্যাপাবিলিটিটা আছে এই ফ্রান্সকে থামানোর। আর তবে দিন শেষে ফুটবল গোলের খেলা, যে কোনো কিছু হতে পারে এই ম্যাচগুলোতে। তবে আপনাকে যদি একটু হলেও এগিয়ে রাখতে হয়, আপনি তো ফ্রান্সকে এগিয়ে রাখবেন, সে কারণেই বলছি যে ওই দিক থেকে ফ্রান্স যাওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড, আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ইংল্যান্ডের একটা ক্ষুধা আছে ওয়ার্ল্ড কাপের, 60 ইয়ার্স অনেক লম্বা সময়, 66 এ লাস্ট ওয়ার্ল্ড কাপ। মানে আমরা যেভাবে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকরা একজন একজনকে ট্রল করেন যে 32 বছর 36 বছর পর ব্রাজিলের 28 বছর হতে যাচ্ছে, সেই জায়গাতে ইংল্যান্ড 60 ইয়ার্স পরে তার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তার একটা জেনারেশন তৈরি হয়েছে। ইংল্যান্ড কি চাইবেন এই সম্ভাবনাটাকে কনভার্ট করতে? ইংল্যান্ডের সেই ক্ষমতা আছে, সেই ক্ষমতা আছে, ইংল্যান্ডের সেই ক্ষমতা আছে। টমাস টুখেল একজন জার্মান কোচ, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তখনই ওই বার্তাটা দেওয়া হয়েছে যে তোমাদেরকে ক্লাব রাইভালরি থেকে বেরিয়ে এসে জাতির হয়ে খেলতে হবে, ইংল্যান্ডের জন্য খেলতে হবে, এবং টুখেল এখন পর্যন্ত সেই কাজটা করতে পেরেছেন। ইংল্যান্ড আমার কাছে মনে হচ্ছে মেক্সিকো বাধাটা যখন পেরিয়েছে সবচেয়ে বড় বাধা তাদের ওইটা ছিল, সেটা তারা যথেষ্ট কষ্ট করে পরিশ্রম করে পেরিয়ে এসেছে। সেই ম্যাচে তাদের বল পজিশন ছিল মাত্র 33%, 3-2 ব্যবধানে তারা জিতেছে এবং 10 জনের দল নিয়ে প্রায় 40-42 মিনিট তারা লড়াই করেছে। তো সেখান থেকে তাদের টিম বন্ডিংটা অবশ্যই বেড়েছে। গেল ম্যাচটার দিকে যদি তাকান, ইংল্যান্ড ওয়াজ নট প্লেয়িং দেয়ার বেস্ট ফুটবল। ইংল্যান্ডকে হারানোর যথেষ্ট সুযোগ নরওয়ের সামনে ছিল, নরওয়ে প্রথমে লিড নেয় এবং সরলজ যেই পাসটা হালান্ডকে দিতে পারতেন, যেখানে হালান্ড পুরো একা ছিলেন, স্কোরলাইনটা 2-0 করতে পারতেন, সেটা হয়ে গেলে ইংল্যান্ডের জন্য কামব্যাক করাটা ডিফিকাল্ট হতো। এখন ইংল্যান্ডের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে হ্যারি কেন এবং বেলিংহামের কম্বিনেশন। দুজনই এখন পর্যন্ত টুর্নামেন্টে 12টা গোল করেছেন এবং ইংল্যান্ডের স্কোয়াডের সেই ডেপথ আছে। আপনি যদি দেখেন লেফট সাইডে গর্ডন না খেলে রাশফোর্ডের অপশন আছে, রাইট সাইডে মাদুয়েকে না খেলে সাকার অপশন আছে, বেলিংহাম যদি না খেলেন রজার্সকে আপনি খেলাতে পারেন, ডেকল্যান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, এবং তাদের ডিফেন্স লাইনেও যথেষ্ট ব্যাকআপ আছে। ইংল্যান্ড দলটার এবার সামর্থ্য আছে 66 পর বা 60 বছর পর আরও একবার বিশ্বকাপ জেতার, এটা আমি বিলিভ করি। এবং আমার কাছে পার্সোনালি মনে হয়, বা আমি আগেও বলেছি, যে স্কোয়াড ডেপথটা খুব ইম্পর্টেন্ট এই ধরনের টুর্নামেন্টে। বিগ ম্যাচে আপনাকে জয়ী হয়ে বের হবার জন্য বেঞ্চের শক্তি খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় যে ফ্রান্সের পরে বেঞ্চের শক্তিতে ইংল্যান্ড সবচেয়ে এগিয়ে আছে। আপনি বলছিলেন যে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচটায় প্রচুর গোল হতে পারে, মানে এটা কি বলছেন যে দুই দলই আসলে গতিময় ফুটবল খেলবে? প্রচুর গোলের চেয়ে আমি আসলে মনে করি যে গোল হবে ইটস বিকজ দুই দল ওপেন ফুটবল খেলবে। দুই দলই আসলে রক্ষণাত্মক মানসিকতায় খেলবে না, ট্যাকটিক্যাল ব্যাটেলটা খানিকটা ওপেন হবে বলে আমার কাছে মনে হয় গোল বেশি হবে। এখন আপনি যদি খেয়াল করেন, আর্জেন্টিনা দলকে এখন পুরোপুরি মেসি নির্ভর ফুটবল খেলছে না, মেসির গেল 2টা ম্যাচ ভালো যায়নি, সে কারণে আর্জেন্টিনা স্ট্রাগল করতে হয়েছে। তবে আর্জেন্টিনা এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ 17টা গোল করেছে, তার মধ্যে মেসি 8টা করলো, বাকি 9 জন ডিফেন্স স্কোরার তাদের আছে 8 জন। যদি স্পেশালি বলি, কুতিরোমেরো গোল করেছেন, লিসান্দ্রো মার্টিনেজ গোল করেছেন, এনজো ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার, সবার নামের পাশে কিন্তু এখন গোল লেখা হয়ে গেছে। আলভারেজ একটা গোল করেছেন, লাউতারো 2টা গোল করেছেন। হ্যাঁ, স্ট্রাইকারদের কাছ থেকে আপনি হয়তো আরও বেশি এক্সপেক্ট করবেন, তারা ডেলিভার না করলেও সেটা কিন্তু অনেকখানি তাদের ডিফেন্স লাইন বা মিডফিল্ড থেকে উঠে আসা প্লেয়াররা পূরণ করে দিয়েছেন। আর্জেন্টিনার মূল সমস্যা হচ্ছে তারা উইং ব্যবহার করতে পারছে না, অনেকটা প্রেডিক্টেড ফুটবল খেলছে। এখনকার মডার্ন এরায় 4-4-2 ফরমেশনে বক্স টু বক্স 4 জন মিডফিল্ডার আমরা সাধারণত খেলতে দেখি না, যেহেতু ডিমারিয়ার রিপ্লেসমেন্ট খুব একটা খুঁজে পাওয়া যায়নি, সে কারণেই তার কাছে যে অস্ত্রগুলো আছে সেগুলো থেকেই তিনি বেস্ট সার্ভিসটা বের করার চেষ্টা করছেন। স্কালোনি ওই জায়গায় এখন পর্যন্ত সাকসেসফুল। তবে বড় দলের এগেনস্ট আর্জেন্টিনা কী হয় সেই সংখ্যা কিন্তু থাকছে, কারণ তারা প্রেডিক্টেড ফুটবল খেলছে। আপনি যখন উইং থেকে অ্যাটাক করবেন এবং মিডফিল্ড দিয়ে পেনেট্রেট করবেন, তখন প্রতিপক্ষ প্রেডিক্ট করতে পারবে না যে আপনি কী করবেন। আর্জেন্টিনা যেহেতু 2 উইংয়ের ব্যবহার একেবারেই করছে না, মিডফিল্ড দিয়ে পেনিট্রেট করছে, দেখা যাচ্ছে প্রতিপক্ষ তাদের লেফট ব্যাক বা রাইট ব্যাককে আরও ভেতরের দিকে নিয়ে আসছে এবং মিডফিল্ডটাকে অনেক বেশি কনজেস্টেড করে ফেলছে। তখন ওই জায়গা দিয়ে বল পেনিট্রেট করা বা 1-to-1 খেলা, ডিফেন্স চেরা পাস দেওয়া, থ্রু পাস দেওয়াটা ডিফিকাল্ট হচ্ছে। সে কারণে আর্জেন্টিনা প্রেডিক্টেড ফুটবল খেলায় খানিকটা ব্যাকফুটে আছে। আর্জেন্টিনা এবং ইংল্যান্ড দু দলের জন্য আমার কাছে মনে হয় যে there is a good news, there is a bad news. Good news is they are only 2 matches away from winning the title. But the bad news is they are not playing their best football right now. তাহলে কাকে এগিয়ে রাখছেন, ইংল্যান্ড নাকি
আর্জেন্টিনা দিন শেষে আর্জেন্টিনা একজন মেসি আছেন, দিন শেষে আর্জেন্টিনা মেসি নির্ভর ফুটবলই খেলে এবং মেসির ওই ক্যাপাবিলিটি আছে যে নিজের বাজে দিনেও তিনি খেলাটা বের করে দিতে পারেন। এবং ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচে ফকল্যান্ড যুদ্ধের কথা বারে বারে উঠে আসে। ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচ শুধু একটা ম্যাচ না, তার চেয়েও বেশি কিছু, এবং ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচে আর্জেন্টিনার প্রমাণের অনেক কিছু থাকে। ইংল্যান্ডের রেকর্ড ভালো, ইংল্যান্ড 62তে আর্জেন্টিনাকে হারিয়েছে, 66তে যেবার চ্যাম্পিয়ন হয় সেবার আর্জেন্টিনাকে হারিয়েছে, 86তে আবার ম্যারাডোনার হ্যান্ড অফ গড বা ম্যারাডোনার শতাব্দীর সেরা গোলে ইংল্যান্ডকে আর্জেন্টিনা হারিয়েছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল। 98তে দেখা গেছে ম্যাচটা পেনাল্টি শুট আউটে করায়, যেই ম্যাচে সিমিওনির এগেনস্টে বেকহাম রেড কার্ড পেয়েছিলেন, মাঠ ছেড়েছিলেন, 10 জনের দলে ইংল্যান্ডকে খেলতে হয়েছিল, পেনাল্টিতে আর্জেন্টিনা জিতেছে। আবার 2002-এ বেকহাম সেই প্রতিশোধটা নিয়েছেন। তো ইট উইল বি আ কম্পিটিটিভ ম্যাচ এবং ওপেন ম্যাচ, তবে দিন শেষে একজন মেসি থাকে, আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো। একটা খবর পড়ছিলাম যে আর্জেন্টিনা হচ্ছে তাদের নীল জার্সি পরে খেলতে আবেদন করেছে ফিফার কাছে, এটা কেন? এটা আমার আসলে পুরোপুরি জানা নাই। নীল জার্সি বলতে অ্যাওয়ে যে জার্সিটা, হ্যাঁ। সেটা তো খানিকটা ব্ল্যাকিশ, ওটা কি পরে খেলতে চেয়েছে? তাদের আমি যেটা সংবাদ মাধ্যমে যেটা পড়ছিলাম যে যুক্তি হচ্ছে যে এর আগে আর্জেন্টিনা, এর আগে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ নিয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে জার্সি নিয়ে কিছু কথাবার্তা হয়েছে। হ্যাঁ, তো সেই হিসাবে তারা হয়তো ধারাবাহিকতা রক্ষা করার জন্য নীল জার্সিটার দিকে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার বা এখানে কোনো কুসংস্কার আছে কিনা? যদি আমরা জানি লাতিন আমেরিকা ফুটবলে আসলে অনেক কুসংস্কার কিন্তু থাকে এবং এখন দেখুন ইংল্যান্ডের হোম জার্সি বা ইংল্যান্ড সাধারণত যে জার্সিটা পরে খেলছে সেটা হোয়াইট, এবং আমরা যখন দেখি আর্জেন্টিনা তাদের হোম জার্সি পরে সেটা হোয়াইট অ্যান্ড ব্লু। তো এখন একটা না একটা দলকে তাদের অ্যাওয়ে জার্সিতে খেলতে হবে। সো ইংল্যান্ড হয়তো আগে আবেদন করেছে যে আমরা না, আর্জেন্টিনা হয়তো আগে আবেদন করছে যে আচ্ছা আমরা এটা পড়ি, এটা নিয়ে আমাদের রেকর্ডটা ভালো। কুসংস্কারগুলো কাজ করে, ফুটবলারদের মধ্যেও যে কাজ করে না তা না। আমরা মেসিকে দেখেছিলাম, একজন সাংবাদিক তার দাদির একটা লাল সুতো দিয়েছিলেন মেসিকে, সেইটা পরে তিনি যখন ভালো খেলা শুরু করেন তিনি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ওই সুতাটা পরেই খেলেছেন এবং চ্যাম্পিয়ন হওয়ার পরে সুতাটা দেখিয়েছেন। তো মেসির মতো ফুটবলার যদি বিশ্বাস করেন, ওয়াই নট? মেসি প্রথমবারের মতো খেলছেন ইংল্যান্ডের বিপক্ষে, সো মেসির উপর কি একটা বাড়তি চাপ তৈরি হবে কিনা? বা মেসির পারফরম্যান্স ইংলিশ দলগুলোর এগেইনস্টে আউটস্ট্যান্ডিং ইন চ্যাম্পিয়ন্স লিগ। ইংল্যান্ডে তো তিনি কখনো ফুটবল খেলেননি, তিনি পিএসজিতে খেলেছেন, বার্সেলোনায় খেলেছেন, এখন ইন্টার মায়ামিতে খেলছেন। তবে চ্যাম্পিয়ন্স লিগে যখন ইংলিশ প্রতিপক্ষ তার সামনে পড়েছে তিনি ভালো করেছেন, এবং একটা দলের বিপক্ষে আপনি খেলেননি সেটা তো আর কোনো প্রবলেম হতে পারে না। এই দ্বৈরথটা নিয়ে অনেক হাইপ থাকে, স্পটলাইট থাকে বিকজ অফ ফকল্যান্ড যুদ্ধ, তবে গেল 20 বছরে এই দুই দলের দেখা হয়নি দেখে আসলে মেসি খেলেননি। এমন তো না যে মেসি ভয় পেয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলেন, তেমনটা তো হয়নি। সোশ্যাল মিডিয়া একটা কথা খুব দেখছিলাম যে টুখেল যেখানে ইংল্যান্ডের দায়িত্ব নিয়েছেন প্রায় বছরখানেক, ইংল্যান্ডকে উনি সেমিফাইনাল পর্যন্ত এনেছেন, তুলনা হচ্ছে আঞ্চলিকটির সাথে। আঞ্চলিকটিও দায়িত্ব নিয়েছেন প্রায় 1 বছরের মতো, আর আঞ্চলিকটি ব্রাজিলকে টানতে পারলেন না, এর মানে আঞ্চলিকটি ব্যর্থ। ব্রাজিলের দলের স্কোয়াড ডেপথ যদি দেখেন এবং আর্জেন্টিনা দলের স্কোয়াড, ইংল্যান্ড দলের স্কোয়াড ডেপথ যদি আপনি দেখেন, ওখানে ফার ডিফারেন্স আছে। ব্রাজিল আমার কাছে মনে হচ্ছে এবার তাদের ইতিহাসে, মানে আমি যখন থেকে ফুটবল দেখি 90s থেকে, আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে কম ডেপথওয়ালা স্কোয়াড নিয়ে এবারে বিশ্বকাপটা খেলেছে, এবং ব্রাজিল দলটাকে এবার খুব বেশি কম্পিটিটিভ মনে হয়নি। ব্রাজিল দলটাতে আনচেলত্তির দায়িত্ব নেওয়ার আগে ব্রাজিলিয়ান ফ্যানরাও কি বিশ্বাস করতো কি না যে এই বিশ্বকাপটা ব্রাজিল জিততে পারে? আই ডু হ্যাভ ডাউট। তো আমার কাছে মনে হয় যে টুখেলের কাছে একটা ভালো স্কোয়াড আছে, টুখেলকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতো, টুখেল সেগুলো নিয়েছেন, এবং অ্যাজ আ জার্মান টুখেল তার কাজটা করতে জানেন। এবং একটু রেশারেশির খবর কিন্তু সেমিফাইনালের পরেও এসেছে, টুখেল তার দলকে সমালোচনা করছেন যে আমরা ভালো খেলছি না তারপরেও আমরা জিতছি, সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তবে আমি আমার প্লেয়ারদের কাছ থেকে আরও বেশি এক্সপেক্ট করি। তখন কিন্তু প্রেস কনফারেন্সেই জুড বেলিংহাম বলেছেন তিনি নিজে তো আর হালান, নুসা, সল্লদের এগেনস্টে খেলেনি, তাই হয়তো বুঝতে পারছেন না যে আমরা কতটা পরিশ্রম করছি, কতটা কষ্ট করে ম্যাচগুলো জিতেছি। তো একটা রেশারেশির আভাস এখানে পাওয়া যায়। তবে দিন শেষে টুখেল ইজ আ বোল্ড ক্যারেক্টার, হি উইল টেক দ্য চার্জ ইন দ্য ড্রেসিং রুম। শেষ প্রশ্নে আসি, বিশ্বকাপটা তো দলের বাইরেও ব্যক্তিগতভাবেও অনেক খেলোয়াড়ের খেলা, সেখানে আমরা দেখছি গোল্ডেন বল, গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভস, কাকে এগিয়ে রাখছেন? এবারে বিশ্বকাপটা আপনি একেবারে যখন শুরু করেছিলেন আমি ভেবেছিলাম তখনই এই প্রশ্নটা করবেন যে এবারে বিশ্বকাপে নিয়ে কথা বলতে গেলে সবার আগে কি নিয়ে কথা বলবেন। একটা ভেবেছি ভিএআর, একটা ভেবেছি সুপারস্টারদের পারফরমেন্স। ভিএআর ইন্টারভেনশন অনেক বেশি হয়েছে যেটা এক্সপেক্টেড ছিল না, তবে এবার সেটা হওয়ারই কথা। ইটস বিকজ ভিএআর এখন শুধুমাত্র পেনাল্টি বা রেড কার্ড ডিসিশনে ইনভলভ হয় না, যে কোনো ডিসিশনে ইনভলভ হয়।
তো ভিআর একটা বিষয়, আরেকটা হচ্ছে স্টারদের পারফরমেন্স। হ্যারি কেইনের 6টা গোল, বেলিংহামের 6টা গোল, স্পেনের অরেজাবল 4টা গোল করেছেন, এমবাপের 8টা গোল আছে, ডেম্বেলের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, অলিজের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, হালান্ড 7টা গোল করেছেন, কুনিয়া পারফর্ম করেছেন ব্রাজিলের হয়ে। তো আমার কাছে মনে হয় এই বিশ্বকাপে সুপারস্টাররা পারফর্ম করেছেন। সাধারণত এমনটা হয় না, মেসির কথা আলাদা করে না বললেই না। মেসি টপ স্কোরার, এখন পর্যন্ত 39 বছর বয়স এসে তিনিও যে পারফরমেন্সটা দিবেন কেউ এক্সপেক্ট করেননি। একমাত্র রোনালদো ছাড়া আমার কাছে মনে হয় সুপারস্টারদের সবাই পারফর্ম করেছেন, যেটা আসলে হরহামেশা দেখা যায় না, এবং সে কারণে এবারের বিশ্বকাপটার রংটা আরো বেশি ছড়িয়েছে। অনেক ধন্যবাদ নাবিল গায়সান Thank you very সময় much. দেওয়ার জন্য। দর্শক আপনাদেরও ধন্যবাদ। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।